গুড আফটারনুন স্যার, আজকের দিনে আপনাকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন ডক্টর মিসি সরকার, চিফ কনসালটেন্ট অফ ব্যালিবিধান অ্যান্ড আয়ুর্বেদ পঞ্চকর্ম ক্লিনিক। স্যার, আজকের দিনে ব্যথা একটা খুবই কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে স্যার। অনেক মানুষ এই ব্যথাতে আক্রান্ত হয়ে থাকে। জানতে চাইছি যে এই ব্যথার আয়ুর্বেদ মতে সমাধান এবং কারণ কি স্যার, যদি আপনি একটু বলতেন। এখন সমাজে ব্যথা খুবই কম, এটা একটা সঠিক কথা, এবং তার কারণও খুব কম। মানে আজ এই মডার্ন যুগে আমরা মডার্ন বলছি, কিন্তু আমরা কিছু কিছু জিনিস যেগুলো আছে, যেগুলো আমরা অ্যাডপ্ট করছি, জেনেও অ্যাডপ্ট করছি, যার ফলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বেসিক ব্যথাটা আয়ুর্বেদে বায়ু বৃদ্ধি করে। ঠিক আছে, আমরা কমনলি শুনে থাকি ঠাম্মা ঠাকুরদাদার কাছে কি শুনে থাকি, বাত শুনে থাকি। এই বাতই হচ্ছে বেসিক্যালি আয়ুর্বেদ থেকে এসছে, যেটাকে বায়ু বৃদ্ধি করে। এবং এইটা যেটা হলো সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডেইলি রুটিনের উপর ডিপেন্ড করে রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে। এবার ডেইলি রুটিন কি? ডেইলি রুটিন আমরা সবাই জানি, বললাম যে মডার্ন বলে আমরা অনেক কিছু চেঞ্জ করে নিয়েছি। সকালে টাইমলি ওঠা, রাত্রে টাইমলি ঘুমানো, আর সারাদিন টাইমলি খাওয়া, সাধারণ জিনিস। কিন্তু এইবার বলি যে কি কি সমস্যা হচ্ছে। যখন আমি খাওয়া দাওয়া টাইমলি করবো না, তো আয়ুর্বেদে বলা হয়েছে সপ্ত ধাতুর কথা, মানে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এটাতে কি হয়, আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যখন সঠিক পাক হবে, মানে সঠিক ডাইজেশন হবে, সেটা সঠিক উপাদান তৈরি করবে। এই সঠিক উপাদান যখন তৈরি হবে, তখন আমাদের শরীরে নিউট্রিশনটা সঠিক পাবে। তো এই যে প্রথম উপাদানের নাম হচ্ছে রস। রস মানে হচ্ছে একটা মানে মেন নিউট্রিয়েন্ট জিনিস আর। এবার রস, রক্ত পরে মাংস তৈরি হয়, তারপরে মেদ, তারপরে অস্থি মানে হাড়, যেটা ব্যথার কারণ বলা হচ্ছে। বেসিক্যালি মাংস থেকেও ব্যথা হয়, মেদ থেকেও ব্যথা হয়, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু অস্থিতে হিট করে। এই অস্থির ডিজেনারেশন শুরু হয়ে যায়। એટલે বোঝা গেল যে একটা ছোট যদি টাইমে খায়, তাহলে অস্থির মানে হাড়ের ক্ষয় শুরু হবে। ডিজেনারেশন আমরা সবাই বলছি, ঠিক আছে। এই যে আজকে হাড় ক্ষয়ে যাওয়া বলে তো, যে হাঁটুতে কি হয়ে গেছে, রস শুকিয়ে গেছে। তো বেসিক্যালি রস মানে যদি আমরা মেডিকেল টার্ম বলি, সেটাকে কি বলে, সাইনোভিয়াল ফ্লুইড বলে। এই সাইনোভিয়াল ফ্লুইড বায়ুর এনগেজের জন্য, যেটা আমরা বাত বলছিলাম ঠাম্মা দাদুরা বলে, ওই বায়ু এনগেজ হয়ে যায়। বায়ুর গুণ হচ্ছে রুক্ষ, মানে ড্রাই। ও যেখানে গিয়ে বসে যাবে, ও কি হবে, ও ওখানকার সব জিনিসগুলোকে খেয়ে নেবে, শুকিয়ে দেবে। হ্যাঁ, সেটা হাড় হোক, সাইনোভিয়াল ফ্লুইড হোক, এগুলোকে শুকিয়ে দেবে। তো তাহলে বোঝা গেল যে শুধুমাত্র খাওয়ার যদি অনিয়ম হয়, তাহলে হাড় তৈরির প্রসেসে ব্যাঘাত ঘটছে। সেখান থেকে ডিজেনারেশন মানে ক্ষয়, মানে বায়ু বৃদ্ধি, মানে ব্যথা। সেটা হাঁটু হতে পারে, কারো কোমরে হতে পারে, কারো ঘাড়ে হতে পারে। সেটা ডিপেন্ড করছে কোন প্রসেসে বডি যাচ্ছে। আরো অনেক কিছু ফ্যাক্টর আছে, যেটা ওইভাবে খুলে বলা মানে সম্ভব নয়। এবার রাত্রি জাগরণ কমন বিষয়। কেন? মানুষ জানে না যে কটায় ঘুমোতে হবে, ভুলে গেছে। আগে নিয়ম ছিল, মানুষ যখন ইলেকট্রিক ছিল না, তখন মানুষ কি করতো, তখন মানুষ সন্ধ্যাবেলা 4-5টায় খেয়ে দিয়ে 6টা-7টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে। সকালে উঠছে কটায়? 4টে, ব্রহ্ম মুহূর্ত বলা হয় আয়ুর্বেদে। এখন মানুষ ঘুমোচ্ছে 12টা হচ্ছে কমন, 1টা 2টো মোবাইলের সাথে কথা বলতে হবে, তারপরে কি ঘুম, তাই না? তো এইবার কি হয়, রাত্রেবেলা বেসিক যেটা হয় সেটা হচ্ছে, রাত্রেবেলা আমাদের সারাদিনের বডিতে যত আনহেলদি ওয়ার্ক হলো, সেই আনহেলদি ওয়ার্কের ফলে শরীরের মধ্যে যে বায়ু বৃদ্ধি হয়, যেটা বারবার বলছি, সেই বায়ুটাকে নিউট্রালাইজ করে রাত্রেবেলা শরীর নিজে। একটা ফ্যাক্টর আছে। এই যে ফ্যাক্টর গুলোকে যখনই আমরা রাত্রি জাগরণ বেশি করবো, মানে এরা কাজ করে ঘুমানোর পরে, ঠিক আছে। তাহলে আমি যখন 6টায় ঘুমোচ্ছি, 4টেয় উঠছি, তাহলে কত ঘন্টা ঘুম হলো? 10 ঘন্টা। এই যে একটা লেন্দি ঘুম, এই যে লেন্দি ঘুমটা হলো, এই লেন্দি ঘুমটা আগে হতো।
সেটা এসে দাঁড়িয়েছে 6 ঘন্টা 7 ঘন্টা। ঠিক আছে, এই যে 6-7 ঘন্টা ঘুম হবে বা কেউ 5 ঘন্টায় ঘুম হবে, তো যার ফলে ওখানে কিন্তু আমাদের যে শরীর যে রিজেনারেশন করছিল বা বায়ু বৃদ্ধি হয়েছিল সেটাকে নিউট্রালাইজ করছিল, সেই প্রসেসটা নষ্ট হয়। এবং আয়ুর্বেদে বলা আছে রাত্রিবেলা জাগার ফলে বায়ু বৃদ্ধি হয়, মানে আমাদের একটা উপাদান বৃদ্ধি হচ্ছে যে রুক্ষ, যে শরীরে গিয়ে কি করবে, বিভিন্ন হেলদি সেলগুলোকে কি করে দেবে, ড্রাই করে দেবে। ঠিক আছে, যেখানে বেশি জল থাকবে সেখানেও যাবে, মানে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেখানেও যায়। ঠিক আছে, সেখানেও থাকে বেসিক্যালি, মানে আয়ুর্বেদে বায়ুর থাকার একটা জায়গা বলা হয়েছে হচ্ছে বিভিন্ন রকম আমাদের যে জয়েন্ট, সেই জন্য জয়েন্ট বেশি এফেক্টেড হয়। বুঝা গেছে? তো তাহলে আমরা কি কি বলে দিলাম? আমরা বললাম খাওয়া টাইমলি, আর একটা হচ্ছে আমরা কি বললাম, ঘুমানো টাইম। এবার অনেকে বলবে যে না আমি তো 8 ঘন্টা ঘুমাই, 12টায় ঘুমিয়ে আমি উঠি 8টায়। আছে না এরকম ছিল? ওদের দেখা যায় যে ওদের কিন্তু ব্যথা জনিত প্রবলেম কম হয়। ওদের কি হয়, ওরা মোটা হয়ে যায়। কারণ সকালে আমাদের বলা হয়েছে যে সকালে যে উপাদানগুলো কার্য হয়, সেই উপাদানগুলো মানে যেই ধরনের আমরা কাজ করব সেই কাজ আমাদের শরীরের মধ্যে খুব অ্যাক্টিভলি হয়। মানে আমি ঘুমোচ্ছি মানে স্থিরতা বাড়ছে। তার মানে কি, মানুষ যদি বেশি ঘুমোয় বেশি খায় তাহলে মানুষ মোটা হবে কিনা পাতলা হবে? মোটা হবে। তো সেই জন্য যেই মানুষ ওই সকালে বেশি ঘুমোবে ও মোটা হবে, মোটা জনিত প্রবলেম হয়। সেই জন্য যেরকম সকালবেলা যারা বেশি ঘুমোবে তাদের মধ্যে কি কি প্রবলেম আসতে পারে? তাদের মধ্যে প্রবলেম আসে থাইরয়েডের প্রবলেম আসে, মানে হরমোনাল বিভিন্ন প্রবলেম আসবে। তাদের মধ্যে সুগার বাড়বে, কারণ মোটা থেকে সুগার বা প্রেশারের প্রবলেম বা হার্টের প্রবলেম খুব কম। তো আমরা ব্যথাতে ছিলাম বেসিক্যালি, কিন্তু বলতে গিয়ে বিভিন্ন রোগ চলে আসলো। এই হচ্ছে একটা মেন কথা। এরপরে কি ঢুকেছে আবার খাওয়া দাওয়া, মানে বায়ু বৃদ্ধিতে বলেছে যে রুক্ষ আর শীত, যেহেতু রুক্ষ তাহলে রুক্ষ জিনিস খেলে বাড়বে না কমবে? বাড়বে। ঠান্ডা জিনিস খেলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে রুক্ষ আর শীত হচ্ছে বায়ুর গুণ, মানে ও ইটসেলফ ওটা যদি এক্সেস খায়, একদিন দুদিন খেলে কিছু হবে না, এক্সেস যদি খায় তাহলে কি হবে, বায়ু বৃদ্ধি হবে। বায়ুর সিমটম হচ্ছে ব্যথা, ঠিক আছে, বাত, এটা আমরা জেনে থাকি আর কি। তো এইবার রুক্ষ আর শীত জিনিস কি আছে যেটা আমরা এখন বেশি খাচ্ছি? আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাই, কি খাই? ঠান্ডা। রুক্ষতার মধ্যে কি কি আসছে? পিজা, বার্গার, এসব রুক্ষ কিন্তু বেশি। ঠিক আছে, এদের মধ্যে জলীয় জিনিস কম থাকে, রুক্ষ ভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে ফ্রিজে রাখা জিনিস খাচ্ছি, খাই। ফ্রিজে জিনিস রাখা কোনো খারাপ নয়। ফ্রিজ তৈরি হয়েছিল হেলদি খাবার খাওয়ার জন্য, যে আজকে আমি সকালে রান্না করলাম, জিনিসটা ফ্রিজে থাকলো, ফ্রিজিং হলো, রাত্রে খেলাম বা তারপরের দিন সকালে হয়তো খেলাম। তো এখন অভ্যেসটা কি দাঁড়াচ্ছে, সপ্তাহে একদিন বাজার করে, গোটা সপ্তাহ ধরে ওই সবজিটা খায়, তারপরে আবার রোববারে ছুটি, সেদিন বাজার করে। তাহলে এটা কিন্তু আনহেলদি। এর ফলে কিন্তু শরীরের ভেতরে আস্তে আস্তে এই ঠান্ডাটা জমে 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 বায়ু এত বেশি পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে ওর খুব বাজে রিজেনারেশন হবে। ঠিক আছে, যে লোক বসে কাজ করে, যেহেতু কোমরের উপর সারাদিন চাপ দিচ্ছে, ঠিক আছে, তো কোমরেরই ওর ডিস্টার্বটা শুরু হবে এবং সেখানে বাইরে এঙ্গেজ হয়ে যাবে। তাহলে এর ব্যথা সারাতে খুব সমস্যা হবে, কারণ ও কিন্তু সেই স্লো পয়জনের মতো, ঠিক আছে, স্লো পয়জনের জন্য যে অল্প 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 করে তাকে পয়জন দাও, আস্তে 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 ওর হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। তো অল্প 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 করে পয়জন দিতে 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 ওর রোগটা এমন হ্যাবিচুয়েটেড হয়ে যায়, বিশাল বড় রোগ তৈরি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল একটা বিশ্লেষণ কারণ। এবার আয়ুর্বেদ কি কি ট্রিটমেন্ট বলেছে, এই ট্রিটমেন্ট মানুষের কিন্তু অজানা, কারণ আয়ুর্বেদ পদ্ধতি অনেকটা অজানা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যখন ইংরেজরা এখানে এসেছিল তখন ইংরেজরা কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে গেছে, তার থেকে বড় জিনিস যেটা নিয়ে গেছে, আমাদের কিছু বিদ্যা নিয়ে গেছে, কিছু বিদ্যাকে তারা অবলুপ্ত করে দিয়ে গেছে। তখন লর্ড আসতো, লর্ড কার্জন বলে একজন ছিলেন, যিনি এসে আয়ুর্বেদকে একদম শেষ করে দিয়েছিলেন। লর্ড কার্জন এসে প্রথম জিজ্ঞেস করে যে আয়ুর্বেদটা কি, এবং সে সেটা বুঝবে কি? ঠিক আছে, তারা তো ইংরেজ মানুষ, সংস্কৃত ভাষায় লেখা আছে, তাকে বোঝানো খুব মুশকিল। সে তার বক্তৃতা হলো
যে আয়ুর্বেদ এমন একটা বিদ্যা, যে বিদ্যা 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখা যায়, এতটাই ছোট বলেও ওটাকে বিশ্লেষণ করেছিল। তখন থেকে কিন্তু আয়ুর্বেদের চর্চা বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের ভারতবর্ষে। ঠিক আছে, তো এই যে আয়ুর্বেদের চর্চা বন্ধ করে দেওয়া হলো, মানে সরকারি ভাবে আজকের যদি প্রধানমন্ত্রী যদি বলে যে আজকে আমরা এই বিদ্যাটাকে বন্ধ করবো, তাহলে কারো কি ক্ষমতা আছে সেটাকে আর চালানো? নেই। তো তখন সেই জিনিসটা হয়েছিল, এবং তখন তখন জমিদাররা ছিল, জমিদারদের এখন যেরকম আমাদের হসপিটাল আছে সরকারের আন্ডারে, সেরকম তখন জমিদারের আন্ডারে কবিরাজ ছিল। আমাদের এখানে কবিরাজ, অন্যান্য জায়গায় বৈদ্য ছিল ভারতবর্ষে। তখন একদিনে তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, তোমাদের ট্রিটমেন্ট করা হবে না, এখন অপরাধ ট্রিটমেন্ট করা। এবং প্রচুর কবিরাজকে তখন মারা হয়েছে, হিস্ট্রিতে আছে। ঠিক আছে, প্রচুর কবিরাজকে মেরে ফেলে দেওয়া হয়েছে, প্রচুর কবিরাজ এখান থেকে বাইরে চলে গেছে। সাউথ ইন্ডিয়ায় কেন মানে আয়ুর্বেদটা অনেকটা ভালো, কারণ তখন দেশ শাসন হতো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং সাউথ ইন্ডিয়ায় কি হলো, সাউথ ইন্ডিয়ায় যেহেতু অতটা কড়াকড়ি ছিল না, ওরা কিছুটা ওখানে সায়েন্স থেকে বাঁচাতে পারলো, বা কিছুটা ওখানে এই জিনিসটা নিয়ে এটাকে একটু বড় করতে পারলো, বা কিছু লোক ওখানে কাজ করতে পারলো। ঠিক আছে, তো মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই আয়ুর্বেদ সায়েন্সটা কিন্তু আমাদের কাছ থেকে, মানে আমরা জানি না, আমরা আজকে জ্বর হলে জানি প্যারাসিটামল খেতে হয়, আমরা জানি গ্যাস হলে এই ট্যাবলেট খেতে হয়, ওই ট্যাবলেট, আমরা জানি এটা কেন, এটা একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে নষ্ট হয়ে গেলে তখন তুলে নিয়ে আসা খুব কঠিন। তো যেহেতু এই বায়ু বৃদ্ধি কতটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এবং আজকে হাঁটু ব্যথা হলে বলা হচ্ছে না যাও রিপ্লেস করে আসো, যখন একটু বেশি মানে 3rd ডিগ্রি 4th ডিগ্রিতে চলে যাচ্ছে, তখন তো উপায় নেই। তো সেখানে আমাদের আয়ুর্বেদে আছে হচ্ছে পঞ্চকর্ম। ঠিক আছে, সবাই জানে যে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু আমাকে কিছু তেল দেবে, কিছু ওষুধ দেবে, কিছু এক্সারসাইজ শেখাবে। এক্সারসাইজটা কিন্তু আয়ুর্বেদ থেকে এসেছে, যোগা কিন্তু আয়ুর্বেদ থেকে এসেছে। ঠিক আছে, তো বেসিকটা এখানে লুকিয়ে আছে। হ্যাঁ, আয়ুর্বেদকে আমরা মাদার অফ মেডিকেল সায়েন্স বলতেই পারি, কারণ এটা 5000 পুরনো। তার আগে কোনো মেডিকেল সায়েন্স এই গোটা পৃথিবীতে ছিল। ঠিক আছে, তো এখানে কি দাঁড়াচ্ছে যে নর্মাল ট্রিটমেন্ট আমরা জানি, ডাক্তার বলছে গেলে ওষুধ দিলে দেবে, সেটা জানি। যেহেতু আমরা জানি না যে পঞ্চকর্ম বলে একটা ট্রিটমেন্ট আছে, এখানে কি হয়, এখানে আমরা পুরো শরীরকে শোধন করতে পারি। এখন ডিটক্স ওয়াটার, হ্যান ত্যান এগুলো অনেক কিছু এসেছে, কিন্তু আয়ুর্বেদে ডিটক্স ওয়াটার কটা কিছু নেই। আয়ুর্বেদ খুব সাইন্টিফিক্যালি পঞ্চকর্ম বলেছে, এবং পঞ্চকর্মে বমন, বিরেচন, বস্তি, এই যে বিভিন্ন ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, এগুলো যদি প্রপারলি কোথাও হয়, প্রপারলি যদি হয়, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। এবার একটা লোকের পাপ মানে একদম খুব ডিজেনারেশন নিয়ে এসে বলছে এখনই আমি একদম পুরো আগের মতো 18 বছরের মতো করে দেবো, সেটা তো সম্ভব না, সেটা বুঝতে হবে। এটা কিন্তু আয়ুর্বেদে লেখা আছে। আয়ুর্বেদ মানে ম্যাজিক সায়েন্স নয়, আয়ুর্বেদ ইজ এ সায়েন্স, যেখানে প্রত্যেকটা জিনিসকে খুব সাইন্টিফিক ওয়েতে খুব ভালো করে বলা হয়েছে যে এই অমুক রোগ হয়েছে, তাহলে অমুক অমুক ট্রিটমেন্ট করতে হবে, তুমি এরকম রেজাল্ট পাবে। হ্যাঁ, সাধ্য অসাধ্য আয়ুর্বেদে কিন্তু সবসময় প্রত্যেকটা সময় চরক সুশ্রুত বাগবট যে বইগুলো আছে আমাদের, কিন্তু সাধ্য অসাধ্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে লেখা আছে সুন্দর করে। তো পঞ্চকর্ম তাহলে কি কি আমরা করতে পারি, এটা কিন্তু আমাদের জানাতে হবে সমাজকে। পঞ্চকর্মের মধ্যে আমরা যেরকম হাঁটু ব্যথা যখন হচ্ছে, যে কোনো ব্যথাতে বেসিক ট্রিটমেন্ট পঞ্চকর্ম হচ্ছে বিরেচন। এই বিরেচনে কি হয়, এই বিরেচন প্রসেস হয় বেসিক্যালি 7 থেকে 8 দিনের। এখানে বিভিন্ন যেই ধরনের, যেরকম বায়ু বলেছি, এই বায়ুর সাথে আবার পিত্ত এবং কফ বলে আরো দুটো দোষ আছে, এগুলোর ইনভলভমেন্ট থাকতে পারে। সেই অনুযায়ী যে ডাক্তারবাবু থাকবে উনি কিন্তু বিভিন্ন ঘি মানে বা তেল, এই জাতীয় বিভিন্ন আছে, ঘৃত তৈল বসানো যায়, এরকম 4টে উপাদান আছে যার মধ্যে কিছু চুজ করতে হবে, এবং ওটা খেতে হবে। এবং খাওয়ার বিভিন্ন নিয়ম আছে। হ্যাঁ, যেহেতু ট্রিটমেন্টটা কি ভীষণ ডিপ ট্রিটমেন্ট, তো নিয়মও বেশ সুন্দর করে পালন করতে হবে। যে যত ভালো নিয়ম পালন করবে বিরেচনের সময়, সে তত ভালো রেজাল্ট পাবে। এবং এই বিরেচনে কি হয়, শুধুমাত্র যে ওই ব্যথা ট্রিটমেন্ট হচ্ছে না, পুরো শরীরেরই ট্রিটমেন্ট হচ্ছে। পুরো শরীরে, শুধু আমি হয়তো দেখলাম যে হাঁটু ব্যথা, তার হাঁটু ডিজেনারেশন হয়েছে, একটু কোমরে ব্যথা আছে, তো এই কোমরে ব্যথা ভালো, একটার সাথে একটা ফ্রি। ঠিক আছে, এর সাথে কি হয়, দৃঢ়তা বৃদ্ধি হয়, ঘুম ভালো হয়, মানসিকতা চেঞ্জ হয়।
যেহেতু এই ট্রিটমেন্ট পুরোটাই সাত্ত্বিক ট্রিটমেন্ট, সেই জন্য মানুষের সাত্ত্বিকতা বাড়ে। আচ্ছা। এরপরে আসে লোকাল ট্রিটমেন্ট, যে গোটা শরীরে শোধন হয়ে গেছে। এবার লোকাল ট্রিটমেন্টের মধ্যে হাঁটুতে যদি ব্যথা হয় তাহলে সেটাকে আমরা জানু বস্তি বলি। আরো বিভিন্ন ধরনের সেদন আছে, হ্যাঁ। কোমরে যদি ব্যথা হয় কোটি বস্তি বলি, ঘাড়ে যদি ব্যথা হয় তাহলে গ্রীবা বস্তি বলি। এইভাবে প্রচুর বস্তি, এবং আরো বিভিন্ন বস্তি আছে, অনেক ধরনের বস্তি আছে যেগুলো বিভিন্ন রোগে আমরা সিলেক্ট করি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ট্রিটমেন্টের মধ্যে আসছে। যেরকম এখন কমন একটা প্রবলেম লেন্দি ট্রিটমেন্ট হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। কিন্তু আমাদের অগ্নিকর্ম আছে, যেটা আমরা ইনস্ট্যান্ট পেন রিলিফ করে কিন্তু আমরা বারবার আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতেও বলেছি, হ্যাঁ, এবং আমরা দেখাচ্ছি ইনস্ট্যান্ট পেন রিলিফ হচ্ছে কি হচ্ছে না। কারণ মানুষ এটা দেখুক, আজকে ব্যথা হলেই আমি বিভিন্ন পেন কিলার না খেয়ে আমি এখানে আসবো, ইনস্ট্যান্ট পেন রিলিফ করে বাড়ি চলে যাবো, অসুবিধা কি আছে? মাইল্ড মডারেট কেসে 3 থেকে 4টে সিটিং নিয়ে সুস্থ, সাথে সাথে 1-2 ওষুধ। সিভিয়ার কেসে বিভিন্ন পঞ্চকর্ম থেরাপি, তার সাথে ইনস্ট্যান্ট পেন রিলিফ, অগ্নিকর্ম থেরাপি। তো এই ফ্রোজেন শোল্ডারে কিন্তু অগ্নিকর্ম খুব ভালো, এবং পেশেন্ট আসবে ব্যথা নিয়ে, পেশেন্ট যাবে ব্যথা কমিয়ে। সেরকম ক্যালকালাইন স্পা মানে হিল পেন শুধু ক্যালকালাইন স্পা নয়, আরো যেগুলো কারণ আছে হিল পেনের, প্রত্যেকটাতেই কিন্তু অগ্নিকর্ম বেস্ট দিয়ে যাই হোক। ক্যালকালাইন স্পাতে আমরা তো ওষুধও দিই না, শুধু অগ্নিকর্ম করে ছেড়ে দিই পেশেন্টকে, যে অগ্নিকর্ম করুন, হয়ে গেছে, আবার 7 দিন পরে আসবেন, 4টে সিট নিন, সুস্থ হয়ে যাবে। তো এটা কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু সমাজ জানে না, সমাজের মানুষের মধ্যে এর সচেতনতা খুবই কম, কারণ এই সচেতনতা করার জায়গায় চলে গেছে। আজ মানে এতদিন হয়ে গেল ভারতীয় ট্রিটমেন্ট পদ্ধতি মানে কি আয়ুর্বেদ, কিন্তু প্রত্যেকটা হসপিটালে আয়ুর্বেদের ইউনিট নেই। এর থেকে দুঃখ আর কিছু হয়? হওয়া উচিত ছিল কি উচিত ছিল না? ছিল তো। ভারতীয় ট্রিটমেন্ট পদ্ধতি, আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতিরই কি একটা রেস্ট্রিকশন বা লিমিটেশন আছে, আবার একটা ভালো জায়গা আছে। তো আয়ুর্বেদ করে ন্যাচারাল জিনিস খেয়ে, গাছগাছরা খেয়ে যদি 50% লোককেও সুস্থ রাখতে পারি, খারাপ কি আছে? ভালো কি ভালো না? তাহলে আয়ুর্বেদ চর্চাটাকে বাড়াতে হবে, আয়ুর্বেদ চর্চাটাকে শিখতে হবে, আয়ুর্বেদ চর্চাটাকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। এবং মানুষ যখন এটা আস্তে আস্তে জানবে, শিখবে, মানুষ কিন্তু আরো হেলদি লাইফ পাবে, ভালো লাইফ পাবে, রোগমুক্ত লাইফ পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজ এইটুকুই।